কলকাতায় আওয়ামী লীগের বিরাট মিটিং, মার্চ টু যমুনা কবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশকে যদি দেখেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগকে যদি দেখেন, আজ থেকে 55 বছর আগের 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালের যে অবস্থায় উপনীত হয়েছিল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ, আজকে সেই অবস্থাতেই পতিত হয়েছে। 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে হয়েছিল ভারতের মাটিতে বসে। আজকেও ঠিক এমনই অবস্থা যে বাংলাদেশে ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একপাক্ষিকভাবে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এবং নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বাংলাদেশের মাটি থেকে কিছুই করা যাচ্ছে না। দখলদার জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে দখল করে রেখেছে, যার দরুন বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বসে মিটিং করতে হচ্ছে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল যেদিন রায় হলো ঠিক সেদিন কলকাতায় বসে মিটিং করেছেন। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। তবে কলকাতায় কোথায় কোন ঠিকানায় এই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি। সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন একজন নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন, 5ই আগস্টের পর থেকেই এটা নির্ধারণ করে রাখা হয়েছিল। হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময়ে তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ওদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট দেওয়ার জন্য খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন। সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। 2024 সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে। ওবায়দুল কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন। তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে। তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন, এতে আমি বিস্মিত নই। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে। এই রিপোর্টে আরো বলা হয়, পাকিস্তানের কাছ থেকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা, এই জন্যই তার বিরুদ্ধে এই প্রতিশোধ। কেন্দ্রীয় কমিটির এক নেতা আরো বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে। তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি। এই নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, শিগগিরই যমুনামুখী মার্চ করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে আলোচনা করব এবং তার অনুমতি চাইব। দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন। অর্থাৎ ওবায়দুল কাদের বলেছেন নেতার সঙ্গে, আমাদের নেতার সাথে বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন, আলোচনা করে এক কঠোর কর্মসূচির দিকে যাবে আওয়ামী লীগ, এই ইঙ্গিতটাই দিয়েছেন ওবায়দুল কাদের। এবং গতকালকের মিটিং থেকে এটাই মোটামুটি সিদ্ধান্ত হয় যে মার্চ টু যমুনা। এখন আওয়ামী লীগের নিশ্চয়ই প্রস্তুতের ব্যাপার আছে, সেই প্রস্তুতির পরেই নিশ্চয়ই মার্চ টু যমুনা। যতই বাধা আসুক, বাধার প্রাচীর ডিঙিয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ আজকের এই বাংলাদেশকে উদ্ধার করতে এগিয়ে আসবে। নিজেরা উদ্ধার হবে, বাংলাদেশও উদ্ধার হবে।
অন্যদিকে শুধু আওয়ামী লীগ যে বৈঠক করেছে, মিটিং করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে তা নয়, শেখ হাসিনার এই একপাক্ষিক মৃত্যুদণ্ডের রায় বা যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের ব্যাপারে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে গতকাল থেকে এই রায়ের পর কেউ বসে নেই, আওয়ামী লীগ বসে নেই, আওয়ামী লীগ কাজ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছে। সরকার একপাক্ষিকভাবে এই রায়টা ঘোষণাটাই পর্যন্তই, কিন্তু বাস্তবায়ন করা দূর কি বাদ। আওয়ামী লীগ, আমরা অনেকে বলি যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ ঠিকই মাঠে নামবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছে, আজকে কিন্তু একই, আমি শুরুতেই বলছিলাম, আজকে একই পরিস্থিতির মুখোমুখি। কিছু কিছু সিম্বল দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন। গতকাল একটি উদাহরণের কথা বলেই আমি আলাপটা শেষ করতে চাই। গতকাল রায় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার এই রায়ের ব্যাপারে নাখোশ হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। গতকাল রাতে ইসলামী ছাত্র শিবির নামধারী, আমরা ভিডিও ফুটেজ দেখলাম, তার বাসায় যেভাবে তাণ্ডব করে তাকে ধরে নিয়ে এলো, তাতে আমার মনে হলো যে 1971 সালে ইসলামী ছাত্র সংস্থা, এই জামাতের আল বদর আল শামসের যে সংস্থাগুলো যেভাবে 1971 সালে বুদ্ধিজীবীদের ধরে আনতো, ঠিক একই স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং পুলিশ তার নামে মামলা করে তাকে জেল হাজতে আদালতে হাজির করেছে, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তার নামে মামলা হয়েছে, এটি শুনেছি, রাষ্ট্রবিরোধী আইনে মামলা হয়েছে। সেম 1971 সালে যা ঘটেছিল আজকে 2025-এ তাই ঘটছে। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছিল, ভারত আমাদের সহযোগিতা করেছিল, আজকেও অবস্থা কিন্তু একদম তেমনটা। আওয়ামী লীগেরই নেতৃত্ব দিতে হবে, কারণ আমি বারবার বলি যে জামাত তো এই দেশটা এখন জামাতই দখল করেছে। এর ব্যাপারে এর বিরুদ্ধাচরণ করবে যে বিএনপি, না, বিএনপির কোনো বিরুদ্ধাচরণ নেই, বরঞ্চ বিএনপি পক্ষে হাতে তালি বাজাচ্ছে। তাহলে থাকলো কে? আওয়ামী লীগেরই অ্যাটেন্ড নিতে হবে এবং বিশ্ব জনমত গড়ে তুলতে হবে, এছাড়া উপায় নেই। আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছেন নেতার অনুমতি নিয়ে মার্চ টু যমুনা করবেন, অবশ্যই করবেন। আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখব। এভাবে একটা দেশ চলতে পারে না, মানবাধিকারের এখানে কোনো অস্তিত্ব নেই, এটা একটা বন জঙ্গলে পরিণত হয়েছে, যে যেখানে যাকে পাচ্ছে মারছে, ধরছে, কাটছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামের কথা বলেন, তারা ন্যায়ের কথা বলেন, আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান। নির্বাচন না করেই তারা ক্ষমতায়, তারা আল্লাহর আইন বাস্তবায়ন করছেন, সৎ লোকের শাসন বাস্তবায়ন করছেন, আপনারা দেখছেন। বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দিয়ে আপনি যদি নির্বাচিত করেন তাহলে কি হতে পারে সেই ছবিটা দেখার আগে ট্রেলার দেখে নিন।
কাজে উপায় নেই, আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভারত সহযোগিতা করতে হবে, বাংলাদেশের সব মানুষের সমর্থন দিতে হবে। 1971 সালে যেভাবে মানুষ, কমপক্ষে 90% মানুষ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, ঠিক আজকেও সেই রকমটা থাকতে হবে। দলমত বুঝি না, 2024-এর জুলাই আগস্টে কি ঘটেছে এটা বাদ দিন। অনেকে ভুল বুঝে বিভ্রান্ত হয়ে জুলাই আগস্টের সহিংসতাকে সমর্থন দিয়েছেন, তাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, নইলে আপনার আমার বাংলাদেশ বাঁচবে না। আমরা নিশ্চয়ই বাঁচবো, অনেক সামনে ঘাত প্রতিঘাত, পদ্মা মেঘনা যমুনার বহু জল গড়াবে, আমরা নিশ্চয়ই বেঁচে উঠবো সেই প্রত্যাশাই রাখি। এই মুহূর্তে এ পর্যন্ত। গতকাল ডক্টর ইউনূসের সাজানো ক্যাঙ্গারু কোর্টে একটা প্রহসনের রায় হয়েছে, সেটা আপনারা জানেন। আমি ভাবছিলাম যে আমার কি এখন একবার শেখ হাসিনাকে ফোন করা উচিত কিনা। দ্বিধায় ছিলাম যে একটা মৃত্যুদণ্ডের রায় হলো একজন মানুষের, এই অবস্থায় তাকে ফোন করা উচিত কিনা। আবার মনে হচ্ছিল যে এই সময় যদি ফোন না করি, মানে আসলেই বলছি দ্বিধায় ছিলাম। তো আমি ফাইনালি হোয়াট আই ডিড ইজ, আমি ফোনটা তুলে মানে রায় হওয়ার বেশ কিছুক্ষণ পরে, হয়তো 2 ঘন্টা পরে এরকম, আমি ফোন করলাম। তো তিনি ফোনটা ধরলেন না এবং 4-5 বার রিং হওয়ার পরে আমি কেটে দিলাম। স্বাভাবিকভাবে কালকে তিনি ফোন না ধরারই কথা, তিনি হয়তো ব্যস্ত থাকতে পারেন, এই রায়ের জন্য একটা প্রতিক্রিয়া তার মধ্যে হতে পারে মানুষ হিসেবে, কারণ আমরা তো দিনের শেষে সবাই মানুষ। তো রাতে আমি বসে আছি, কালকে কলকাতার রিপাবলিক বাংলায় আমার একটু জয়েন করার কথা ছিল। তো আমি জাস্ট ওদের সাথে কানেক্টেড হয়ে ব্যাক স্টুডিওতে বসে আছি অনলাইনে, যে আমাকে যে কোনো মুহূর্তে ডাকবে। ঠিক তখনই দেখি যে আপার ফোন। তো আমি মানে কেটে দিয়ে একটা মেসেজ পাঠালাম যে আপা, আমি একটা টিভির সাথে টক শোতে ইনভলভ আছি। তারপরে আমি তাড়াহুড়া করে টক শোটা শেষ করে আমি আবার ফোন করলাম, আপা আবার ধরলেন না। তখন আমার এখানে অনেক রাত, প্রায় একটা বেজে গেছে। তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে আপার ফোন আবার। তো আমি মানে আবার সো সারপ্রাইজড, আমার মধ্যরাতে তখন গভীর রাত। তো আমি এই মুহূর্তগুলোতে কি বলতে হয়, এটা এটা খুব ইজি না কথা বলা। তো আমি অনেক ভেবে চিন্তে বললাম যে আপা, আপনি তো জীবনে অনেকবার খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে গেছেন, প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে, সো এটা নতুন কিছু না। তো আমি জিজ্ঞেসও করলাম যে আপা, আপনি কেমন আছেন। উনি মানে আমার সাথে যখন কথা বলছিলেন না, ওই যে সবসময় যেভাবে কথা বলেন, একদম ক্যাজুয়াল, কনফিডেন্ট। এবং আমি সবসময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি। তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি। তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা বলছি। এবং কালকেও সেম টোন। এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি, তোমরা আমাকে নিয়ে একটু চিন্তা করো না। আমি অবাক হচ্ছিলাম। তারপরে আরো অনেক অনেক কথা হলো। আমরা আর রায়টায় নিয়ে খুব একটা কথা বলিনি। উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তুমি এটা করো বা তোমরা এটা করো। আমি তাকে অস্ট্রেলিয়ান আওয়ামী লীগের কিছু আপডেট দিলাম। আমাদের সিরাজ ভাই আছেন, আমাদের যুবলীগের নোমান শামীম আছেন, এরকম আরো কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি, সেগুলোর কথা বললাম। হঠাৎ আপা আমাকে বলেন, মানে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস। আমি বললাম না আপা, কোন বিষয়। বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কিরকম ডেভেলপ হয়েছে। আমি বললাম আমি একটু থতমত খেয়ে গেলাম। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা, যেখানে মব কালচার কোর্টের মধ্যে ঢুকে গেছে, যেখানে ক্যাঙ্গারু মানে কোর্টে বিচার হচ্ছে, ক্যামেরা ট্রায়াল হচ্ছে, সেখানে হঠাৎ আপা বলতেছে যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ করেছে। আমি বললাম না আপা, কি বিষয়। তারপর বললো যে দেখো, এত বড় একটা মামলা মাত্র 143 দিনের মধ্যে রায় দিয়ে দিল, আর 1 মাসের মধ্যে 450 মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো। তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিসিয়েন্ট হয়েছে। আমার তখন মনে পড়লো আসলে মানে শেখ হাসিনাকে তো আমি অনেকদিন ধরে ফলো করি, এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়ে অনেক বেশি আমি সামগ্রিকভাবে আই ফলো এখনো করি। তার কয়েকটা জিনিস আমি দেখেছি খুব ইউনিক। একটা হলো সেন্স অফ হিউমার। তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেটের কথা বলি না, গুগলি, তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব।
আপনি যদি খুব ভেবেচিন্তে তার সাথে না কথা বলেন, দেখবেন যে আপনি তৃতীয় সেন্টেন্সের পরে বোল্ড আউট হয়ে গেছেন। যে এতটা ম্যাচিউরড ওয়েতে কথা বলে, আর সেন্স অফ হিউমার ভেরি স্ট্রং। এটা নতুন কিছু না, কিন্তু কালকে আমি অবাক হয়েছি যে একটা মানুষের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, যতই হোক, একটা প্রহসন হোক, যাই হোক, একটা রায় তো হচ্ছে, কিন্তু ড্যাম কেয়ার, মানে আই ডোন্ট কেয়ার, সেই অ্যাটিটিউডটা যে আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ জীবন নিয়ে নেবেন এবং এর এর বাইরে কিছু হবে না, সেটা কালকে দেখলাম। তো যারা, এবং কালকে আমি দেখলাম, আমি যখন কথা বলছিলাম তখন আরো আশেপাশে 2-3টা ফোন তো ওনার আছে, ওগুলো বাজতেছে। তার মানে কাল সারাদিনই উনি ফোনের, মানে ওনার ফোন বেজেই চলেছে, উনি কথা বলেছেন। হ্যাঁ, এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এবং আপা কিন্তু এখন নানান পর্যায়ের কর্মীদের সাথে কথা বলেন, নেতাদের সাথে যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কর্মীদের সাথে কথা বলেন এবং কল ব্যাক করেন, মানে। এবং আমি দেখেছি আপা যতবারই সংকটের মুখে পড়েছেন, সেটা 111-এর কথা বলেন, 75-এর পরবর্তীতে বলেন, তিনি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেন সেই দুঃসময়ের মুহূর্তে, এবং তিনি যখন ফিরে আসেন তখন অনেক শক্তিশালী হয়ে একদম নতুন রূপে তিনি ফিরে আসেন। সো এই বিষয়টা, তার এই লক্ষণটা কিন্তু এবারও দেখছি। তো আপনারা যারা কনসার্ন ছিলেন, উদ্বিগ্ন ছিলেন কেমন আছেন আপা, তাদের জন্যই বেসিক্যালি এই ছোট্ট ভিডিওটা করা। আপা ভালো আছেন, আপা সংগ্রামেই আছেন, আমাদের সাথে আমাদের নেত্রী হিসেবেই আছেন। আজকে বাংলাদেশ যে বিপথে চলছে, উন্নয়নের বিপরীত পথে হাঁটছে, সেই সংগ্রামে আপা আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য কাজ করছি, তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।